অ্যান্টম্যান কিন্তু আপনারা কম বেশি সবাই চেনেন। আমাদের অ্যাভেঞ্জার্স আর থ্যানোসের সাথে লড়েছে। যাই হোক, সেই ঝামেলা তো মিটে গেছে। তবে এখন অ্যান্টম্যান সে একটা শান্তির জীবনযাপন করছে। মানুষে তার পরিচয় জেনে গেছে এবং এই সমাজে তার সম্মানটা অনেকটাই বেড়েছে। মানে কতটা বেড়েছে সেটার যদি একটা উদাহরণ দিতে হয় তাহলে বলি যে আমাদের অ্যান্টম্যান, যার ভালো নাম হচ্ছে স্কট, সে বাস্কিন রবিন্সে কাজ করত। তার যে বস তাকে সেই কাজ থেকে ছাঁটাই করে দিয়েছিল, সেই বসই এখন তাকে যথেষ্ট সম্মান করে। কেনই বা করবে না? সে তো আর সেই আগের স্কট না, সে বর্তমানে একটা অ্যাভেঞ্জার। স্কট তার নিজের জীবন নিয়ে একটা বইও লিখেছে, যেটার নাম হচ্ছে লুক আউট ফর দ্য লিটল গাই। যাই হোক, সেই বইটা সবাই পড়তে তো ইচ্ছুক না, তবে সে লিখেছে। তার গার্লফ্রেন্ড অর্থাৎ হোপ, সেও তার নিজের কোম্পানি চালাচ্ছে, তাদের বানানো পিম্প পার্টিকেল, যেগুলো বর্তমানে ভালো কাজে ইউজ হচ্ছে। কি এই পিম্প পার্টিকেল? যাদের মনে নেই আবারও বলে দিই, এই পিম্প পার্টিকেলের মাধ্যমেই আমাদের অ্যান্টম্যান ছোট বড় হতে পারে, বা তারা যে কোনো জিনিসকে ছোট বড় বানাতে পারে। তো আমাদের গল্পের নায়ক স্কট, সে তো বর্তমানে হ্যাপি, তবে একটা সমস্যা তার থেকেই গেছে, আর সেটা হচ্ছে তার মেয়ে অর্থাৎ ক্যাসি, যে বড় হয়ে গেছে এবং নানান জ্বালাতন শুরু করেছে। স্কট চলে যায় তার মেয়েকে জেল থেকে বার করার জন্য, কারণ সে একটা প্রোটেস্টে, একটা প্রতিবাদে অংশ নিয়েছে, অর্থাৎ সে মানুষদের অধিকারের জন্য লড়ছে। আর এই লড়াইতে সে সেই পিম্প পার্টিকেল ব্যবহার করছে, যেটার মাধ্যমে সে পুলিশদের গাড়িকে ছোট করে দিয়েছিল। যাই হোক, স্কট তাকে জেল থেকে বার করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। সত্যি স্কট তার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত। এমনকি স্কট এটাও জানতে পারে যে তার মেয়ে একটা স্যুটও বানিয়েছে, তার নিজস্ব একটা অ্যান্টম্যান স্যুট, যেখানে সে ছোট বড় হতে পারবে। তারপরে আমরা হ্যাঙ্ক এবং জ্যানেটকে দেখতে পাই। সব পরিবারের লোকেরা একত্রিত হয়েছে এবং তারা একটা ছোট্ট পিৎজাকে সেই পিম্প পার্টিকেলের মাধ্যমে বড় করে দেয়, যাতে তারা সবাই মিলে সেটাকে খেতে পারে। আর পিম্প পার্টিকেলের আসল উদ্দেশ্য সেটাই ছিল, তারা গ্লোবাল ফুড ক্রাইসিসটাকে মেটাতে চেয়েছিল। আমরা হ্যাঙ্ককে দেখতে পাই যে প্রতিবারের মতন পিঁপড়েদের উপরে নানান ধরনের রিসার্চ করে যাচ্ছে। অন্যদিকে স্কট এবং তার ছোট মেয়ে ক্যাসির মধ্যেও লেগে গেছে তর্ক। আসলে বড় বড় যুদ্ধ তো অনেক আগে শেষ হয়ে গেছে, অ্যাভেঞ্জার্সেরও এখন বর্তমানে প্রয়োজন নেই। তাই আমাদের স্কট, সেও বেকার বসে রয়েছে। তবে সমাজের সমস্যা কি মিটে গেছে? একদমই না, সেগুলোর সাথেই তো ক্যাসি লড়ছে। তবে সে জানতে পারে যে ছোট্ট ক্যাসি আর একটা যন্ত্র বানিয়েছে, যে যন্ত্রটার নাম হচ্ছে কোয়ান্টাম স্যাটেলাইট। তো যেমনটা আমি একটু আগে কোয়ান্টাম রেলমের ব্যাপারে বলেছিলাম, সেটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা জগৎ, যেখানে ছোট ছোট মাইক্রোস্কোপিক জন্তুরা বসবাস করে। তবে সেই কোয়ান্টাম রেলমের আকারটা কতটা, সেটা কতটা বড়, সেগুলো তো আমরা জানি না। আর জানার জন্য আমাদের সেখানে আর যাওয়ারও প্রয়োজন নেই, কারণ ক্যাসি সেই কোয়ান্টাম স্যাটেলাইটের মাধ্যমে তার ভেতরে একটা সিগন্যাল পাঠায়, যে সিগন্যালের মাধ্যমে সে সম্পূর্ণ কোয়ান্টাম রেলমের ম্যাপটা নিজের হাতে পেয়ে যাবে। সে জানতে পারবে যে কোয়ান্টাম রেলমে কোথায় কি আছে, সেটার আকারটা কতটা। তবে সব থেকে বড় ভুল তো সে এখানেই করে ফেলে, যে সে কোয়ান্টাম রেলমের মধ্যে একটা সিগন্যাল পাঠিয়েছে, যেটা জানতে পেরে জ্যানেট রীতিমতো ভয় পেয়ে যায়। আমরা জানি যে জ্যানেট, যে প্রায় নিজের জীবনের 30টা বছর সেই কোয়ান্টাম রেলমের মধ্যে ফেসে গিয়েছিল, তবে সে যখন জানতে পারে যে ক্যাথি সেখানে সিগন্যাল পাঠিয়েছে, সে সেই যন্ত্রটা অর্থাৎ কোয়ান্টাম স্যাটেলাইটটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। তবে অনেকটা দেরি হয়ে গেছে, সেই যন্ত্রটা অটোমেটিকলি চালু হয়ে যায় এবং সেখানে উপস্থিত প্রত্যেককে তার নিজের মধ্যে টেনে নেয়। একই সাথে হ্যাঙ্ক পিমের কিছু পিঁপড়েও সে কোয়ান্টাম রেলমের মধ্যে ঢুকে যায়। আর কি, তারা অদ্ভুত একটা স্থানে গিয়ে পৌঁছেছে। তবে আজব ব্যাপার হচ্ছে, সেখানে তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কোনো মাস্কের প্রয়োজন হচ্ছে না। তারাও অবাক যে এই স্থানটাকে দেখে কোয়ান্টাম রেল তো মনে হচ্ছে না, যেন অন্য একটা স্থান মনে হচ্ছে। কিছু অদ্ভুত জন্তু সেখানে রয়েছে। তো যাই হোক, আপনাদের বলে দিই, স্কট এবং তার মেয়ে ক্যাসি তারা আলাদা হয়ে গেছে, এবং অন্যদিকে জ্যানেট, হোপ এবং হ্যাঙ্ক তারা আলাদা হয়ে গেছে। স্কট এবং ক্যাসি সেই স্থানে কিছু অদ্ভুত জন্তুদের দেখতে পায়, মানে রীতিমতো স্টার ওয়ার্সের একখানা দুনিয়া মনে হচ্ছিল সেটাকে। সেই জন্তুগুলো রীতিমতো হস্টাইল, তারা স্কটকে হত্যা করার চেষ্টা করে। তবে সেই মুহূর্তে সেখানে কিছু প্রাণী উপস্থিত হয়, যাদেরকে ফ্রিডম ফাইটার্স বলা হয়, স্বাধীনতা সংগ্রামী। কেন, সেটার উত্তর পরে পাবেন। তারা এসে সেই জন্তুটাকে মেরে দেয় এবং স্কট এবং ক্যাথিকে সেখান থেকে নিয়ে চলে যায় তাদের ডেরায়। তাদের লিডার হচ্ছে জেন্টোরা নামক একটি মেয়ে। তারা সম্পূর্ণ অন্য একটা ভাষায় কথা বলছিল। স্কট এবং ক্যাসি তাদের ভাষা তো বুঝতে পারছিল না, সেই কারণে সেখানে ওয়েব নামক একটা প্রাণী তাদেরকে একটা লিকুইড খাওয়ায়, যেটা খাওয়ার পর স্কট এবং ক্যাসি তাদের ভাষাটা বুঝতে পারে। সেখানে কোয়াজ নামক আর একটা প্রাণী ছিল, যাকে মানুষের মতন দেখতে, এবং সে মাইন্ড রিড করতে পারে, অর্থাৎ মনের কথা সে পড়তে পারে। এবং তারা বুঝে যায় যে স্কট এবং ক্যাসি তারা কেউ বিপজ্জনক না, এবং তারা কোনো মিথ্যে কথা বলছে না। তারা অন্য একটা বাইরের দুনিয়া থেকে এসেছে, যেটাকে তারা আপার ওয়ার্ল্ড বা উপরের দুনিয়া বলে। তবে এটা জানার পরে তাদের মনে আর একটা ভয় শুরু হয়, যে তাদের সব থেকে বড় শত্রু, যাকে তারা কনকোরার বলে ডাকে, সেও তো সেই উপরের দুনিয়া থেকেই এসেছিল। তবে এই নিচের দুনিয়া বা এই কোয়ান্টাম রেমটাকে সে সম্পূর্ণ নিজের দখলে করে রেখেছে, এবং তার থেকেই এই প্রাণীগুলো স্বাধীনতা পেতে চায়। সেই কারণেই তো এদের ফ্রিডম ফাইটার্স বলা হয়। অন্যদিকে জ্যানেট, হোপ এবং হ্যাঙ্ক তারা এদিক ওদিক ঘুরছে। তবে জ্যানেট, সে জানে যে তাকে কোথায় যেতে হবে।
কারণ এই সম্পূর্ণ স্থানে জেনেট 30টা বছর কাটিয়েছে। এই স্থানটা আসলেই বা কি সে জানে, তবে সে তার পরিবারকে জানায়নি। যদিও আপনাদের আগেই বলে দিই, এটা হচ্ছে একটা দুনিয়ার মধ্যে থাকা আর একটা দুনিয়া, একটা সম্পূর্ণ আলাদা ইউনিভার্স। এবং এই স্থানে জেনেটের বহু পরিচিত বন্ধু বান্ধব রয়েছে এবং তার এক পরিচিত সাহায্য নিয়ে জেনেট চলে যায় তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে, তার পুরনো এক বন্ধু। তারা চলে যায় অ্যাক্সিয়া নামক একটি শহরে, যে শহরটাকে বানিয়েছে সেই কনকোরার। এখন এটা শুনেই হয়তো বুঝে গেছেন আমি বলছি ক্যাং দ্য কনকোরারের কথা, যেই সম্পূর্ণ স্থানে রাজ করছে। তো যাই হোক, তারা সেই শহরে গিয়ে পৌঁছায়। জেনেট তারপর সাক্ষাৎ করে তার সেই পুরনো বন্ধু ক্রাইলারের সাথে। একটা সময় জেনেট এবং ক্রাইলার তারা দুজনেই এই স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল, যার কারণে বহু মানুষের কাছে জেনেট একটা হিরো ছিল, আবার সেই ক্যাং নামক মানুষটার কাছে সে একটা সন্ত্রাসবাদী ছিল। তবে জেনেট জানে না যে তার যে এই পুরনো বন্ধু অর্থাৎ ক্রাইলার, সে নিজের দল পাল্টে নিয়েছে, সে দল বদল করেছে এবং এখন সে ক্যাংয়ের হয়ে কাজ করছে। আমরা জানতে পারি যে জেনেট বহু বছর আগে কিছু একটা কাজ করেছিল, সে ক্যাংয়ের থেকে কিছু একটা চুরি করেছিল এবং ক্যাং সেটাই ফেরত পেতে চায়। সে জেনেটকে বলে ক্যাংকে সেটা দিয়ে দিতে, তবে জেনেট তো সেটা করবে না। অন্যদিকে হোপ এবং হ্যাংক তারাও অবাক যে এখানে কি আলোচনা হচ্ছে। আসলে জেনেট তার পরিবারকে এইসব ব্যাপারে কিছুই জানায়নি, তবে এখন তারা বিপদে। তবে জেনেট তাদের সাহায্য করতে চায় না, সে পাল্টা রিটালিয়েট করে। তারা লড়াই করা শুরু করে এবং লড়াই করতে করতে তারা ক্রাইলারের আরেকটা প্লেন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যদিও সেটাকে প্লেন বলা ভুল, আসলে সেই স্থানে যে বাহনগুলো আমরা দেখতে পাই সেগুলো সবকটাই অর্গ্যানিক, প্রত্যেকটাই প্রাণী, প্রত্যেকটা জীবিত। অন্যদিকে স্কট এবং ক্যাসি তারা তো সেই ফ্রিডম ফাইটার্সগুলোর সাথে ছিল, তবে ক্যাংয়ের লোকেরা মানে তার সিকিউরিটি সেই স্থানে হামলা করে দিয়েছে। আসলে ক্যাসি সে কোয়ান্টাম স্যাটেলাইটের মাধ্যমে যে একটা সিগন্যাল পাঠিয়েছিল, সেটার সাহায্যেই ক্যাং জানতে পেরে গেছে যে এই নতুন অতিথিরা তার এই দুনিয়াতে এসেছে। সেই স্থানে একটা লড়াই হয় এবং সেই লড়াইয়ে ফ্রিডম ফাইটার্সরা লড়ে পারে না। তাদের যে লিডার ছিল অর্থাৎ জেন্টোরা, সেও অ্যারেস্ট হয়ে যায়। সেখানে ক্যাং তার এক যোদ্ধাকে পাঠিয়েছে যার নাম হচ্ছে মোডক। অদ্ভুত একটা ক্যারেক্টার, মানে অ্যাকচুয়ালি সিনেমাতে তাকে রীতিমতো একটা কমেডি বানিয়েছে। এবং এই মোডক আর কেউ না, অ্যান্টম্যানের প্রথম পার্টে যে ভিলেনটা ছিল মনে আছে তো, ড্যারেন। সে হয়তো সেই সিনেমায় দেখেছিলেন যে ড্যারেন সেই কোয়ান্টাম রেলমের মধ্যে ফেসে যায়, তবে ক্যাং তাকে বাঁচিয়ে নেয়, তাকে নতুন একটা শরীর দেয়, তাকে মোডকে পরিণত করে। তবে মোডকের একটা ফুল ফর্মও রয়েছে, সেটা হচ্ছে মেকানাইজড অর্গানিজম ডিজাইনড অনলি ফর কিলিং। যাই হোক, স্কট এবং ক্যাসিকে তারা জেলে বন্দি করে রেখেছে। অন্যদিকে হ্যাংক এবং হোপ তারা খুবই কনফিউজ যে এখানে আসলে কি হচ্ছে। জেনেট এতদিন ধরে তার থেকে কি কি কথা লুকিয়েছে, এখন তারা জানতে চায়, সেই কারণে জেনেট সব কথাগুলো জানায় তাদের। আমরা জানি যে জেনেট এই কোয়ান্টাম রেলমের মধ্যে ফেসে গিয়েছিল এবং সে এখানে একা ছিল না, সে আর একটা সঙ্গী পায়। সেও জেনেটের মতন এই দুনিয়াতেই ফেসে গিয়েছিল এবং তারা দুজনেই এখান থেকে যেতে চায় নিজেদের বাড়ি। তাদের মধ্যে একটা বন্ডিং হয়, তারা বন্ধুতে পরিণত হয়। সে মানুষটা একটা যন্ত্র ব্যবহার করতো, বা যেটা তার বাহন ছিল, সেটার নাম হচ্ছে টাইম চেয়ার। সেটার মাধ্যমে সে মাল্টিভার্সাল ট্রাভেল করতো, অর্থাৎ আলাদা আলাদা ইউনিভার্সে সে ট্রাভেল করতে পারতো। তবে সেই যন্ত্রটাকে চালু করার জন্য তাদের একটা জিনিস প্রয়োজন ছিল, যেটার নাম হচ্ছে মাল্টিভার্সাল ইঞ্জিন কোর। জেনেট যথেষ্ট স্মার্ট ছিল, সে সেই মানুষটাকে সাহায্য করে এবং অবশেষে তারা সেই মাল্টিভার্সাল ইঞ্জিন কোডটা তৈরি করে ফেলে। তবে সেই মানুষটা যে বাহনটা ব্যবহার করতো, যেটার নাম হচ্ছে টাইম চেয়ার, সেটা ছিল নিউরোকেনেটিক, অর্থাৎ সেই যন্ত্রটা সেই মানুষটার মাথার সাথে কানেক্টেড ছিল। মানুষটার চিন্তা সবকিছু সেই যন্ত্রটার সাথে কানেক্টেড ছিল। তাই জেনেট যখন সেই কোডটাকে সেখানে ইনস্টল করতে চায়, মানে সেখানে যখন লাগাতে যায়, তখনই সে সেই মানুষটার সব চিন্তা ভাবনায় সেই মানুষটা কি কি করেছে সব কিছু দেখতে পারে। সে দেখতে পারে যে সেই মানুষটা একটার পর একটা ইউনিভার্সকে ধ্বংস করেছে, বহু মানুষের জীবন নিয়েছে। আর তখনই জেনেট থেমে যায়। জেনেট জানতে পারে যে সেই মানুষটাকে সবাই ক্যাং নামে চেনে। জেনেট বুঝতে পারে যে এই মানুষটা এখান থেকে বেরোলে আবার একটার পর একটা দুনিয়া ধ্বংস করা শুরু করবে। ক্যাং তাকে জানায় যে অবশ্যই এটা তার কাজ, তবে সে জেনেটের দুনিয়াটাকে ছেড়ে দেবে। তবে তাতে লাভ কি? অন্যান্য দুনিয়া, অন্যান্য নিরীহ মানুষেরা বা প্রাণীরা তারা তো মারা যাবে এবং জেনেট এটা হতে দিতে পারে না। সেই কারণে সে সেই পিম ডিস্কের সাহায্যে সেই কোডটার আকারটা অনেকটা বড় করে দেয়, যার ফলে সেটাকে সে আর ব্যবহার করতে পারবে না। আর তারপরেই সেই ক্যাং এবং জেনেট তারা পুরোপুরি এই দুনিয়াতেই ফেসে যায়। পরে জেনেট তো বেরিয়ে যায় এখান থেকে, তবে ক্যাং এখানেই ফেসে যায়। বর্তমানে সে এখন এই স্থানের রাজা, যে চলে যায় স্কটের সাথে সাক্ষাৎ করতে। সেখানে তাদের মধ্যে কিছু দারুণ কনভারসেশন হবে। প্রথমত, ক্যাং স্কটকে চেনে না, কারণ সে আমাদের ইউনিভার্স অর্থাৎ আর্থ 616 এর ব্যাপারে তেমন বেশি একটা কিছু জানে না। তবে অন্যান্য ইউনিভার্সে সে অ্যাভেঞ্জারদের সাথে সম্ভবত লড়েছে, ইভেন সে থরের ব্যাপারেও জানে। সম্ভবত সে অন্য ইউনিভার্সের থরকে হত্যাও করেছে, তার কথাটা শুনে এমনটাই তো মনে হয়।
সে কিন্তু একটা সাধারণ মানুষ, কিন্তু তার অস্ত্র, তার প্রযুক্তিগুলো অনেক উন্নত। সে চাইলে ইজিলি সবাইকে হত্যা করতে পারে এবং সে স্কটকে থ্রেট করে যে স্কট যদি তাকে সাহায্য না করে তাহলে সে স্কটের মেয়ে অর্থাৎ ক্যাসিকে হত্যা করে ফেলবে। তবে কি সাহায্য করতে হবে স্কটকে সেই জিনিসটা ফেরত এনে দিতে হবে যেটা জ্যানেট ধ্বংস করে দিয়েছিল, অর্থাৎ সেই মাল্টিভার্সাল ইঞ্জিন কোর। এখন স্কটের হাতে রাজি হওয়া ছাড়া তো কোনো উপায়ও নেই, স্কট রাজি হয়ে যায়। তবে ড্যারেন বা মোডক স্কটকে সাবধান করে দেয় যে সেই কোরের ভেতরে বা সেই কোরের সামনে গেলেই কিন্তু তার মাথাটা খারাপ হয়ে যেতে পারে, সেখানে নিজেকে সংযত রেখে তাকে কাজটা করতে হবে। স্কট সেখানে গিয়ে পৌঁছায়, আর সেখানে পৌঁছানোর পরই সে নিজের আলাদা আলাদা ভ্যারিয়েন্টকে দেখতে পায় এবং তাদের নিজেদের মধ্যে তর্ক ঝামেলা লেগে যায়। তবে কেন এরকম কেন হলো? সিনেমায় এই জিনিসটাকে বলা হয়েছে প্রবাবিলিটি স্ট্রং, অর্থাৎ সেখানে আসল স্কট তো রয়েছে এবং তার হাজার একটা ভ্যারিয়েন্ট রয়েছে, সেখানে এই জিনিসটাই হয়েছে। তো সেখানে স্কটের আলাদা আলাদা ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। সেখানে আমরা সেই বাস্কিন রবিন্সে কাজ করা স্কটকেও দেখতে পাই যে সামান্য আইসক্রিম বেচেই খুশি। তবে তাদের নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেছে যে আসল স্কট সেখানে কে। এখন এই চরম মাথার খেলাতে স্কট কিভাবে জিতবে? আসলে ব্যাপারটা খুবই তো ইজি। এই অ্যান্টম্যান সিনেমার শুরু থেকেই আমাদের দেখিয়েছে যে স্কটের জীবনে যদি সব থেকে কাছের কেউ হতে পারে যার জন্য স্কট তার নিজের জীবনটাও দিতে পারে, সেটা হচ্ছে তার ছোট্ট মেয়ে ক্যাসি। এবং তার নিজের মেয়েকে বাঁচানোর জন্যই তো স্কট এখানে এসেছে। তাই তার যতগুলো ভ্যারিয়েন্ট থাকুক তাদের প্রত্যেকের কাছে এই একটাই উদ্দেশ্য রয়েছে যে তার মেয়েকে বাঁচানো। তারাও ক্যাসির জন্যই এখানে এসেছে, তাই তাদের একটাই কমন উদ্দেশ্য, যেহেতু সেই কারণে তারা স্কটকে সাহায্য করতে থাকে এবং অবশেষে হোপ তার ওয়াসপের স্যুটটা পরেও সেখানে চলে আসে স্কটকে সাহায্য করার জন্য। তারা সেই অনেকগুলো পিম্প ডিস্কের মাধ্যমে সেই বৃহৎ মাল্টিভার্সাল ইঞ্জিন কোডটাকে ছোট করে দেয়, তার অরিজিনাল আকারে করে দেয়। তবে পরে ক্যাং তার কথা থেকে বিমুখ হয়ে যায়। স্কট যখন জানতে চায় যে তার মেয়ে ক্যাসি কোথায়, ক্যাং তার কোনো উত্তর দেয় না। অন্যদিকে জ্যানেটও সেখানে চলে আসে, যে স্কটকে বারণ করে যে সেই কোডটা যাতে সে ক্যাংকে না দেয়। তবে যেমনটা বললাম, ক্যাং যথেষ্ট পাওয়ারফুল ছিল, তাদেরকে হাতে কোনো রাস্তা নেই, তারা লড়েও পারে না। অন্যদিকে ক্যাং এর সাথে রয়েছে মোডক, সেও সেখানে চরম জ্বালাতন শুরু করেছে। অবশেষে ক্যাং তার সেই কোডটা নিয়ে নেয় এবং জ্যানেটকে সাথে নিয়ে চলে যায়। ক্যাং তারপর জ্যানেটকে এক্সপ্লেন করে যে তার অ্যাকচুয়াল সমস্যাটা কি। তার সমস্যা হচ্ছে সেই কাউন্সিল অফ ক্যাংদের নিয়ে। আসলে যেমনটা জানি যে এই ক্যাংয়েরও কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে যাদেরকে মিলে তৈরি হয়েছে এই কাউন্সিল অফ ক্যাং, এবং তারা এই সম্পূর্ণ মাল্টিভার্সটাকে নিজেদের আয়ত্তে করে রেখেছে। তারা নাকি বাচ্চাদের মতন সময়ের সাথে খেলছে, এই মাল্টিভার্সের সাথে খেলছে। তাদের কারণে এই মাল্টিভার্সে এন্ডলেস ইনকারশন হচ্ছে, এক একটা করে ইউনিভার্স ধ্বংস হয়ে যাচ্ছে। তবে এই ক্যাং যখন তাদের উপর থেকে মাল্টিভার্সের কন্ট্রোলটা নিয়ে নেয় তখন তারা এই ক্যাংয়ের বিরুদ্ধে চলে যায়। তারা ক্যাংকে ব্যানিশ করে দেয়, তারা ক্যাংকে এই কোয়ান্টাম রেলমের মধ্যে পাঠিয়ে দেয় যাতে সে কোনোদিন এখান থেকে না বেরোতে পারে। তবে এখন বর্তমানে এই ক্যাংয়ের একমাত্র কাজ হচ্ছে বদলা নেওয়া, সেই কাউন্সিলের উপরে বদলা নেওয়া। তবে জ্যানেট তো জানে সে শুধু বদলা নিয়ে তো আর থামবে না, সেই মাল্টিভার্সটাকে নিজের মতন করে তৈরি করতে চায় এবং তৈরি করতে যতগুলো ইউনিভার্সকে ধ্বংস করা প্রয়োজন সে করবে। এই কোয়ান্টাম রেলমে সে তার নিজের একটা সৈন্যদলও বানিয়েছে এবং নিজের সম্পূর্ণ ফোর্স নিয়ে যাবে তার বদলা নিতে এবং এক একটা করে ইউনিভার্সকে ধ্বংস করতে। অন্যদিকে ক্যাসিকে তো অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল, তবে ক্যাসির কাছে সেই অ্যান্টম্যান স্যুটটা রয়েছে যেটা সাহায্যে সে সিকিউরিটিগুলোকে খুব পেটায় এবং জেন্তোনা নামক সেই মেয়েটা যে সেই ফ্রিডম ফাইটারদের লিডার তাকেও বাঁচিয়ে নেয়। একই সাথে হ্যাঙ্ক নামক এই মানুষটাকে এতক্ষণ সম্পূর্ণ বেকার দেখাচ্ছিল, যেন সিনেমাতে তার কোনো ভূমিকাই নেই। যেমনটা বললাম, সে এতদিন ধরে পিঁপড়েদের উপরে রিসার্চ করে যাচ্ছে এবং এই কোয়ান্টাম রেলমে তার সাথে কিছু পিঁপড়েও ঢুকে পড়েছিল। তবে এই যাত্রার দরুন, যে যাত্রাটা দেখে একদিনে লাগছে, তবে সেখানে কয়েক হাজার বছর পেরিয়ে গেছে, যেটা টাইম এবং স্পেসের ডিস্টরশনের কারণে হয়। এবং ইন্টারস্টেলার সিনেমাতেও এই জিনিসটা ভালো মতন বোঝানো হয়েছে। সো হয়েছে কি, হ্যাঙ্ক পিম যে মনে করতো যে এই পিঁপড়েরা সত্যি স্মার্ট, আর যেহেতু এই ছোট্ট যাত্রার মধ্যে তারা হাজারো হাজারো বছর পার করে নিয়েছে, যার ফলে পিঁপড়েদের মধ্যে একটা এভলিউশন ঘটেছে, তারা যথেষ্ট স্মার্ট হয়ে গেছে। সে অল্প কটা পিঁপড়ে একটা সৈন্যদল বানিয়েছে এবং তারা তাদের প্রযুক্তিকে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে। যাই হোক, এবার আসে ফাইনাল মোমেন্ট। ক্যাং তার লোকেদের, তার সৈন্যদের বলে দেয় যে এখন তারা বেরোবে, এখন তারা চলেছে জয় করতে। তবে তার ব্রডকাস্টটাকে ক্যাসি সেই মুহূর্তে বন্ধ করে দেয় এবং সে সিগন্যাল রুম থেকে নিজের ব্রডকাস্ট শুরু করে। সে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামীকে জানিয়ে দেয় যে এই ক্যাং যে মোটো শক্তিশালী না, সেও একটা সাধারণ মানুষ, তাকেও হারানো সম্ভব, তাই কেউ যাতে ভয় না পেয়ে এগিয়ে আসে লড়াই করার জন্য। অন্যদিকে আমাদের অ্যান্টম্যান নিজের আকারটা বড় করে চলে আসে ক্যাংয়ের উপর বদলা নেওয়ার জন্য, কারণ ক্যাং তাকে কথা দিয়েছিল যে সে মিশনটা করলে সে ক্যাসিকে ফেরত দিয়ে দেবে, কিন্তু ক্যাং তো সেটা করেনি। এখন কথা দিয়ে কথা না রাখা, এই জিনিসটা স্কট একেবারেই পছন্দ করে না। আর কি একটা দৈত্যের আকার নিয়ে সেখানে ভাঙচুর শুরু করে। আর এটাই এই সিনেমার সব থেকে বড় প্লট হোল, যে অ্যান্টম্যান যে এত বড় হতে পারে যে ইজিলি সব কিছু ধ্বংস করে দিতে পারে। তবে এই আইডিয়াটা তার মাথায় আসেনি প্রথমে।
স্কটকে তো আর আটকানো যাচ্ছে না, সেই সম্পূর্ণ শহরটাকে সে তছনছ করে দিচ্ছে। সেই ফ্রিডম ফাইটাররাও সেখানে লড়তে চলে এসেছে। অন্যদিকে মোডক, যাকে প্রথমে খারাপ দেখিয়েছিল, তবে ক্যাসি তার এমন মগজ ধোলাই করে যে সে ভালো হয়ে যায়। এই লড়াইতে সেও অংশ নেয়, তবে আনফর্চুনেটলি সে অবশেষে মারা যায়। মরে যাওয়ার আগে সে নিজেকে অ্যাভেঞ্জার্স বলে দাবি করে। যাই হোক, ক্যাংকে আটকানোর জন্য অবশেষে হ্যাংক পিমের সেই পিঁপড়ের দলেরাও চলে আসে। আর এই সুযোগে জেনেট সেই কোডটার সাহায্যে একটা পোর্টাল ওপেন করে, যেটার মাধ্যমে তারা তাদের স্বাভাবিক ইউনিভার্সে ফেরত যেতে পারবে। এক একজন করে তারা তাদের নিজেদের ঘরে গিয়ে পৌঁছায়। তবে অবশেষে স্কট যখন প্রবেশ করতে যায়, তখনই ক্যাং তার উপরে হামলা করে দেয়। ক্যাংয়ের আর কোনো যন্ত্রপাতি কাজ করছে না, তাই ক্যাং রীতিমতো নেমে আসে হাতাহাতি লড়াইতে এবং সে স্কটকে খুব পেটায়। তবে সময় মতন সেই পোর্টালটা বন্ধ হওয়ার আগে ক্যাং সেখানে চলে যেতে চায়, মানে ক্যাং আমাদের দুনিয়াতে গিয়ে আবার জ্বালাতন করার প্ল্যান করেছে। তবে সেটা আর হয় না। হোপ তখন চলে আসে। স্কট আর হোপ তারা দুজন মিলে ক্যাংকে খুব পেটায়। প্রতিবারের মতন এবার স্কট সেই পিম ডিস্কের মাধ্যমে সেই কোডটাকে আবার ম্যাল ফাংশন করে দেয়। সেই যন্ত্রটায় কোনো একটা সমস্যা হয়, যার কারণে সেটা ক্যাংকে সম্পূর্ণ টেনে তার নিজের ভেতরে নিয়ে নেয়। ক্যাং যে কোথায় গেল সেটা আর দেখা যায় না। সেই ঝামেলা আপাতত শেষ। চারিদিকে সবাই আনন্দ করছে যে ফাইনালি সেই কনকরার হেরে গেছে। এই দুনিয়াটা এখন তাদের, তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে। তবে হোপ এবং স্কট তারা কি এই দুনিয়াতে ফেসে যাবে? একেবারেই না। মনে আছে তো, ক্যাসি সেই কোয়ান্টাম স্যাটেলাইট বানিয়েছিল, যেটার মাধ্যমেই তারা সেই কোয়ান্টাম রেলমে চলে এসেছিল, আর সেটার সাহায্যেই তারা আবার সেই কোয়ান্টাম রেল থেকে নিজেদের দুনিয়াতে গিয়ে পৌঁছায়। আর কি একটা হ্যাপি মোমেন্ট। এই লড়াই তারা জিতে গেছে। তবে স্কটের মনে এখনো একটা প্রশ্ন রয়েছে যে আসলে ক্যাং গেল কোথায়? সম্ভবত সে মরেই গেছে। অন্যদিকে আমরা ক্যাংদের সেই কাউন্সিল দেখতে পাই, যেখানে একগুচ্ছ ক্যাং রয়েছে, মানে ক্যাংয়ের একগুচ্ছ ভ্যারিয়েন্ট রয়েছে। সেই সম্পূর্ণ কাউন্সিল খুবই চিন্তিত। আসলে তাদের সেই শত্রু অর্থাৎ সেই ক্যাং, সে সম্ভবত মারা গিয়েছে। তবে তাদের মেরেছে পৃথিবীবাসীরা, যারা এই মাল্টিভার্সের ব্যাপারটা জেনে গেছে। তারা চিন্তিত যে মানুষরা যদি এখন এই মাল্টিভার্স নিয়ে টানাহেচড়া শুরু করে, তখন তাদের কি হবে? তাদের এই সাম্রাজ্য সেটা সংকটে চলে আসবে। তাই অবশ্যই এই মানুষদের আগে আটকানো প্রয়োজন। আর সেই কারণে এই কাউন্সিল তাদের প্রত্যেকটা ভ্যারিয়েন্টকে এনেছে, অর্থাৎ যতগুলো ইউনিভার্স আছে এবং যতগুলো ক্যাং এক্সিস্ট করে তাদের প্রত্যেককে এখানে ডাকা হয়েছে। তবে গল্পের পোস্ট ক্রেডিট সিনে আর একটা দারুণ সিন আমরা দেখতে পাই। আমরা লোকি এবং মোবিয়াসকে দেখতে পাই। আমরা একটা মানুষকে দেখতে পাই যার নাম হচ্ছে ভিক্টর টিমলি। সে একটা স্টেজ শো করছে এবং লোকি তাকে দেখে চিনতে পেরে যায়। লোকি বলে যে এটাই হচ্ছে সেই মানুষটা। লোকি সিরিজটা আশা করি হয়তো দেখেছেন। লোকি চেনে ক্যাংকে, মনে আছে তো? হি হু রিমেইনস, যে একটা ভালো ভ্যারিয়েন্ট ছিল, যে একটা ভালো মানুষ ছিল, যে এই মাল্টিভার্সটাকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছিল। তবে সিলভি তো তাকে হত্যা করে দেয়। সে মরে যাওয়ার আগে বলেছিল যে তুমি আমাকে তো মেরে দিচ্ছ, তবে আমার ভ্যারিয়েন্ট তারা তো ভালো মানুষ না, তাদেরকে এখন তুমি কিভাবে আটকাবে? এবং লোকি তার নিজের চোখের সামনে সেরকমই একটা ভ্যারিয়েন্টকে দেখতে পায়। এখন কি হয়েছে কি হবে সেটা আমি আন্দাজে স্পেকুলেট করতে চাই না। সিনেমা তো আসবে, সেখানেই আমরা জানতে পারবো। তবে যেটাই হবে দুর্দান্ত কিছু একটা হবে, এটাই আমি আশা করছি।